আসসালামু আলাইকুম, আমি আশরাফ হোসাইন। আমার বিস্তারিত পরিচয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমরা সিএস সার্টিফিকেট লেভেলের অ্যাসুরেন্স সাবজেক্টটার প্রিপারেশন প্ল্যান নিয়ে কথা বলবো। অ্যাসুরেন্স সি এর অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে আপনার ফার্মের কাজের সঙ্গে অনেক বেশি রিলেটেড। তো যারা সিএ ফার্মে অ্যাসুরেন্স রিলেটেড কাজ করেন তাদের জন্য এই সাবজেক্টটা প্রিপারেশন নেওয়াটা মোটামুটি ইজি হয়, কিন্তু যারা অ্যাসুরেন্স রিলেটেড কাজ করেন না বা যারা প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট তাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো প্রিপারেশনের পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে আমি 5টা পয়েন্ট নিয়ে বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে রিড দ্য ম্যানুয়াল। যে ম্যানুয়ালটাকে আপনাকে থরলি পড়তে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে পড়তে হবে, এবং ম্যানুয়ালের একটা ডেফিনেশন বা একটা পয়েন্ট পড়ার সময় আপনাকে সেটা ভেঙে পড়তে হবে। এটা আপনি কিভাবে করবেন সেটা আমার একটা লেকচার আমি অলরেডি বলছি। আপনারা জানেন যে আমি অ্যাসুরেন্সের উপর রেগুলার লেকচার বানাই এ পর্যন্ত 5টা মেবি বা 5-6টা বা এর চেয়েও বেশি, সামনে আরও আপলোড হবে ইনশাল্লাহ। লেকচার আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। সেখানে প্রথম লেকচারটাতেই কিন্তু আমি একটা জিনিস আলোচনা করছি যে একটা প্যারাকে, যেটা আমাদের বইতে ইংলিশে লেখা থাকে, সেটাকে কীভাবে ভেঙে ভেঙে পড়তে হয়, বুঝে বুঝে পড়তে হয় এবং এমসিকিউর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয়। তো সেটা আমি ভিডিও লাস্টে গিয়ে আবার একটা অংশ ভিডিওতে অ্যাড করব, সেখানে বিস্তারিত বলা থাকবে। বাট ম্যানুয়ালটা অবশ্যই ভালো মতো পড়তে হবে। প্রথম হচ্ছে এটি। সেকেন্ড হচ্ছে রিলেট উইথ প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যেটা প্রথমে বললাম। যারা অ্যাসুরেন্স রিলেটেড বা অডিট রিলেটেড কাজ করেন তারা আপনাদের প্র্যাকটিক্যাল কাজের সঙ্গে আপনাদের বইটাকে রিলেট করবেন। আপনারা যখন ফার্মে যাচ্ছেন বা কোনো ক্লায়েন্টে অডিট করতে যাচ্ছেন তখন কী ধরনের কাজগুলো ওখানে করতেছেন, ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটের আইটেমগুলো কীভাবে দেখতেছেন, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বা ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো কীভাবে আপনারা চেক করতেছেন, এগুলোর সঙ্গে আপনার ম্যানুয়ালের যে পড়াগুলো সেগুলো রিলেট করবেন। তাহলে দেখবেন যে আপনি অনেক ইজিলি বুঝতে পারতেছেন। থার্ড, ইন ডিটেল রিডিং ফর সিনারিও বেসড কোয়েশ্চেন্স। অ্যাসুরেন্সে কিন্তু 2 ধরনের কোয়েশ্চেন্স আসে। একটা হচ্ছে সরাসরি এমসিকিউ, আর একটা হচ্ছে সিনারিও বেসড কোয়েশ্চেন এমসিকিউতে আসে। সিনারিও বেসড কোয়েশ্চেনের জন্য আপনাকে অবশ্যই ইন ডিটেলস প্রিপারেশন নিতে হবে, এবং সেটাও আপনার আমি লাস্টে যে ভিডিওটা দিব ওখানে টেকনিকগুলো আপনার কাজে লাগবে, যে কীভাবে সিনারিও বেসড কোয়েশ্চেনের জন্য প্রিপারেশন নেবেন। এরপর হচ্ছে আইসিডব্লিউ কোয়েশ্চেন বুক। অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে আইসিডব্লিউর যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা আপনারা অবশ্যই সলভ করার চেষ্টা করবেন। প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে পড়বেন, এগুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আইসিডব্লিউর যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেগুলো ভালো মতো দেখার চেষ্টা করবেন, এগুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। লাস্টে একটা পয়েন্ট আমি লিখছি বিআর পাবলিকেশনস বুক। বিআর পাবলিকেশনস থেকে একটা এমসিকিউ চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টেরই ওনারা এমসিকিউর একটা বুকলেট বের করে, মার্কেটে আশা করে সার্চ করলে পাবেন। তো ওগুলোর মধ্যে অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে। আমি তাদের একটা চ্যাপ্টারের স্ক্রিনশট ভিডিওতে দিয়ে দিব। এছাড়া ইমরুল কায়েস স্যারেরও, ইমরুল কায়েস এফসি স্যারেরও একটা কোয়েশ্চেন ব্যাংক মেবি আছে বাজারে অ্যাভেলেবল। মানে আপনি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন, সেটা আইসিডব্লিউ কোয়েশ্চেন ব্যাংক থেকে হোক, বিআর পাবলিকেশনের বই থেকে হোক, ইমরুল কায়েস স্যারের বই থেকে হোক, যত বেশি আপনি এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন ততই আপনার পাশের চান্সটা বাড়বে। এরপর হচ্ছে আইসা সামারি করবেন একটা, মানে আইসা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ অডিটিং। কোন আইসা কি রিলেটেড এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে, এগুলো এমসিকিউতে আসতে পারে। স্পেশালি যেগুলো হচ্ছে যে বেসিক, একদম বেসিক আইসা, যেমন আমি আইসা 230 যেটা অডিট ডকুমেন্টেশন নিয়ে, আইসা 240 যেটা হচ্ছে দ্য অডিটার্স রেসপন্সিবিলিটি রিলেটিং টু ফ্রড ইন অ্যান অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, আইসা 250 যেটা হচ্ছে কনসিডারেশন অফ লস অ্যান্ড রেগুলেশনস ইন অ্যান অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এই ধরনের বেসিক যে আইসাগুলো আছে, যেগুলো বেসিক এবং মনে রাখাও ইজি, সেগুলো একটা তালিকা করে ফেলবেন, ঠিক আছে, একটা নোট করে ফেলবেন। এরপর ওই নোটটা আপনি বারবার পড়বেন, যেন ওখান থেকে আসলে আপনি অবশ্যই পারেন। কঠিন যে আইসাগুলো আছে সেগুলো আপনি না হয় পড়লেন না, মানে আমি আইসা পড়া বলতে আবার আইসার ভিতরে গিয়ে ডিটেলস পড়া বোঝাচ্ছি না, ওটা আপনার সার্টিফিকেট লেভেলের জন্য দরকার নেই, সেটা ম্যানুয়াল থেকে করবেন। বাট আইসার নামটা কী, মানে আইসা 230-তে কী আছে বা আইসা 240-তে কী আছে, ওটা হেডলাইনটা কী, সেটা মনে রাখার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট বেসিকগুলো এবং ইজিগুলো। তো ভিডিওর এই পর্যায়ে এখন আমি যে কথাগুলো বলছিলাম, একটা হচ্ছে যে কীভাবে আপনারা একটা বিস্তারিত রাইটিংকে শর্ট করবেন, সামারি করবেন, ওইটা প্রথমে দিব। এরপর হচ্ছে একটা স্ক্রিনশট দিব আপনার বিআর পাবলিকেশনসের বইয়ের। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন।
আমি এখন ওই জিনিসগুলো অ্যাটাচ করতেছি। ও আগে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের যে ডেফিনেশন আপনাদের বইতে লেখা আছে সেটা একটু পড়ে শোনাই। আমি প্রথমে পড়ে শোনাবো, এরপর এটা এক্সপ্লেইন করব। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, it is when a practitioner expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended users other than the responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria. এখন আপনারা যখন এভাবে ডেফিনেশন পড়বেন অনেক বেশি কমপ্লিকেটেড মনে হবে, কারণ অনেক বেশি পেঁচায় লেখা এই লেখাগুলো। তো আপনাদেরকে কী করতে হবে, একটা ডেফিনেশন পড়ার সময় ভেঙে ভেঙে পড়তে হবে। যেমন এই ডেফিনেশন যেটা দিল সেটাকে আমরা ভেঙে পড়লে কী পাই, আমি একটু নোটে যাই। আমরা যদি ডেফিনেশনটাকে একটু ভেঙে পড়ি, এখানে আমাদের বইতে প্রথমে বলা হয়েছে যে এ প্র্যাকটিশনার এক্সপ্রেসেস এ কনক্লুশন, মানে এটা অ্যাসুরেন্সের, যেটা আমি বললাম যে কোনো কিছুকে সার্টিফাই করা, একটা কনক্লুশন ড্র করা কোনো কিছু সম্পর্কে, যে এটা ভালো নাকি খারাপ নাকি মিডিয়াম নাকি ওপিনিয়ন দেওয়া যাচ্ছে না, এই কনক্লুশন দেওয়া। এবং এটা দিবে কে, একজন প্র্যাকটিশনার দিবে, যিনি প্র্যাকটিস করেন এইসব বিষয়, যিনি এক্সপার্ট এইসব বিষয়ে। তাহলে এটা হচ্ছে ওই ডেফিনেশনের প্রথম পার্ট। সেকেন্ড পার্টটা কি, ডিজাইন টু ইনহ্যান্স দ্য কনফিডেন্স, মানে এই কনক্লুশনটা কেন দেওয়া হচ্ছে, কনফিডেন্স বাড়ানোর জন্য। কার কনফিডেন্স বাড়ানোর জন্য? থার্ড পার্ট, অফ দ্য ইন্টেন্ডেড ইউজার্স আদার দেন দ্য রেসপন্সিবল পার্টি। এখানে আমরা দুইটা পয়েন্ট পাইলাম, একটা হচ্ছে ইন্টেন্ডেড ইউজার্স এবং আরেকটা হচ্ছে রেসপন্সিবল পার্টি। প্রথমে আমি রেসপন্সিবল পার্টির কথা বলি। রেসপন্সিবল পার্টি হচ্ছে যে জিনিসটা নিয়ে কনক্লুশন দেয়া হচ্ছে, সেই জিনিসটা যে বানাইছে তিনি হচ্ছে রেসপন্সিবল পার্টি। ফর এক্সাম্পল, আমি কাপড়ের কথা বললাম না, যে কাপড় সম্পর্কে, কাপড়ের কোয়ালিটি সম্পর্কে অ্যাসুরেন্স দিব, তাহলে সে কাপড়টা যারা সেলাই করছে বা যারা ওটার কন্ট্রোলে ছিল, যে কাপড়টা প্রোডাকশনের কন্ট্রোলে ছিল, তারা হচ্ছে রেসপন্সিবল পার্টি, মানে তাদের দায়িত্ব ছিল এটা সঠিকভাবে প্রডিউস করা। তো আমরা ওপিনিয়ন, যে কনক্লুশন যেটা দিব, সেটা রেসপন্সিবল পার্টির কনফিডেন্স বাড়ানো বা কমানোর জন্য দিব না, সেটা তো তাদের দায়িত্ব, তারা কাজ করছে। আমরা এই অ্যাসুরেন্সের ওপিনিয়নটা দিব যারা ইন্টেন্ডেড ইউজার্স, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। ইন্টেন্ডেড ইউজার্স কারা? সাপোজ একটা গার্মেন্টস কোম্পানিতে ওই কাপড়গুলোর ইউজার হয় কারা? ইম্পোর্টাররা, যাদের কাছে এই কাপড়গুলো সেল করা হবে। তাহলে সাপোজ প্রোডাকশন টিম কাপড়টা বানাইলো, এরপর ওই গার্মেন্টসের মালিক এবং যারা ইম্পোর্টার, যারা কিনবে, তারা একজন এক্সপার্ট নিয়ে আসলো ওই কাপড়গুলো ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য। তো ওই যে মালিক এবং যিনি কিনবেন, ইম্পোর্টার, তিনি হচ্ছেন ইন্টেন্ডেড ইউজার্স এই ক্ষেত্রে। তাহলে আমরা কাদের কনফিডেন্স বাড়ানোর জন্য বা কাদের কনফিডেন্সের জন্য অ্যাসুরেন্সের ওপিনিয়নটা দিই? আমরা ইন্টেন্ডেড ইউজার্সদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য দিই। আচ্ছা, ফোর্থ পয়েন্ট, অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য ইভ্যালুয়েশন অর মেজারমেন্ট। এই যে মানে আমরা কিসের জন্য এটা করতেছি, যে এই কাজটা যে হইলো এটার আউটকামটা কী? এই যে কাপড়টা প্রডিউস হইলো এটার আউটকামটা কী? কাপড়টা যে প্রডিউস হইলো এটা কি সঠিকভাবে প্রডিউস হয়েছে নাকি ভালো হয়নি, এটার আউটকামটার জন্য আমরা এই কাজটা করি। ফিফথ পয়েন্ট, অফ এ সাবজেক্ট ম্যাটার। এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে কাপড় প্রডিউস হয়েছে, এটা হচ্ছে এখানে সাবজেক্ট ম্যাটার। আমি যেহেতু কাপড়ের এক্সাম্পল নিয়ে কথা বলতেছি, তো আমি এই কাপড়ের কথা বলতেছি। আমরা অ্যাকাউন্টিংয়ের দিকে যাব আস্তে আস্তে। ফার্স্টে আমি অ্যাকাউন্টিংয়ের কথা না বলে এই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে আমার এই কাপড়টা, এই সাবজেক্টটা, এটা নিয়ে কিন্তু আমি ওপিনিয়নটা দিচ্ছি। এবং লাস্টে এগেইনস্ট ক্রাইটেরিয়া। এগেইনস্ট ক্রাইটেরিয়া মানে কি? এই যে আমি মানে প্র্যাকটিশনার কী করতেছেন? ওপিনিয়ন দিচ্ছেন। কী সম্পর্কে ওপিনিয়ন দিচ্ছেন? কাপড় সম্পর্কে বা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে। সাবজেক্ট ম্যাটার হচ্ছে এখানে কাপড়। তো এই যে ওপিনিয়ন দিবেন, কিসের ভিত্তিতে দিবেন? কাপড়টা কত জিএসএম হলে এটা ভালো কাপড়, বা কত পার্সেন্টেজ কটন থাকলে এটা ভালো কাপড়, এই যে একটা ক্রাইটেরিয়া থাকবে না? এত পার্সেন্টেজ কটন থাকলে ভালো কাপড়, এত জিএসএম হলে ভালো কাপড়। এই যে এই ক্রাইটেরিয়াগুলোর এগেনস্টে একজন প্র্যাকটিশনার একটা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে একটা ওপিনিয়ন দিবেন, এটাকেই বলা হচ্ছে অ্যাসিওরেন্স এঙ্গেজমেন্ট। আমরা আবার বইতে চলে যাই। তাহলে আমরা
এই যে একটা ডেফিনেশন, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের একটা ডেফিনেশনকে আমরা পুরো ব্রেকডাউন করে পড়লাম। আপনাদেরকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার সময় এভাবে বুঝে বুঝে ব্রেকডাউন করে আপনাদের ডেফিনেশনগুলো পড়তে হবে। আর স্পেশালি যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই তাদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট এটা, ডেফিনেশনগুলো বোঝার জন্য।